জার্নিটা হচ্ছে আই এম এন অ্যাভারেজ পার্সন। আমরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেছি, ধরো 2000 অ্যাথলেট আছে, 300 বা 400 অ্যাথলেট শুধু ইউএসএ। তো ইউএসএতে আয়রনম্যানটা খুব পপুলার। তো এটা করতে অনেক কষ্ট হয়েছে, মনে হচ্ছে যে কুইট করে ফেলি। ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাডভেঞ্চার। এনি টাইম তুমি যদি মনে হয় তোমার খারাপ লাগতেছে, জাস্ট হাত উঁচু করলে ওরা তোমাকে। এইটা যখন আমরা সাঁতার কেটে যাই, সবাই মনে করে এটা কিভাবে সম্ভব। মানুষজন একটা 42 কিলোমিটার দৌড়ে দিতে পারে না সারা জীবনে। আয়রনম্যান শব্দটার আক্ষরিক বাংলা কি হতে পারে? লৌহ মানব, সেটাই আপনার প্রথমে মাথায় আসবে। শুনতে যতটা কঠিন শোনাচ্ছে, বাস্তবেও কাজটা মোটামুটি ততটাই কঠিন। এবং সেই কঠিন কাজটি বাংলাদেশে যে কজন করে দেখিয়েছেন, তাদের মধ্যে একজনের সঙ্গে আজকে আমরা আড্ডা দেব ফিট অ্যান্ড লিটের 3rd এপিসোডে। আজকে আমরা কথা বলবো আয়রন ম্যান কিভাবে হওয়া যায়, আয়রন ম্যানের জন্য কেমন প্রস্তুতি নিতে হয়, এবং এই কাজটা আসলে কতটা কঠিন, এবং সেটার জন্য আপনি নিজেকে কিভাবে গড়ে তুলবেন। এবং এই সব ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে এমন একজন আছেন যিনি এই কাজটি অনেকদিন ধরে করেছেন। তার নাম শুভকুমার দে। পেশায় তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী বা টেলিকম প্রকৌশলী, আর তিনি পাশাপাশি একজন আয়রন ম্যান যিনি অনেকদিন ধরে কাজ করছেন এই সেক্টরে। সো আমরা ভাইয়ার কাছে প্রথমেই চলে যেতে চাই। শুরুতে আপনাকে স্বাগতম আমাদের এই ফিট অ্যান্ড লিডের এপিসোডে আসার জন্য। আমরা আসলে আজকে আড্ডাই দেব। আমার মনে হয় যে একটা অসাধারণ সময় আমরা সামনে উপভোগ করতে পারবো। প্রথমে আপনার কাছে চলে যেতে চাই ভাইয়া। আয়রন ম্যান শুনতে কিন্তু খুব কঠিন শোনায়। আমরা আয়রন ম্যান বলতে খুব কঠিন কিছু মনে করি। কাজটা তো কিন্তু কঠিন। আমি যতদূর জানি 3টা এখানে ডিসিপ্লিন, 3টে স্পোর্টস আছে। সেই 3টে স্পোর্টসে কাজ করতে হয়। আমরা আয়রন ম্যানের প্রসঙ্গে একটু পরে যেতে চাই যে কিভাবে আপনি এখানে কি কি করতে হয়। কিন্তু প্রথমেই আয়রন ম্যানের জন্য তো অবশ্যই ফিটনেস একটা বড় ব্যাপার, কারণ 3টা কাজই খুব কঠিন। সাইক্লিং, রানিং এবং সুইমিং, 3টা কাজই আসলে খুবই কঠিন। সেই কঠিন 3টা কাজ, যেগুলো আসলে প্রত্যেকটা সেপারেট ভাবেই কিন্তু ভীষণ ডিফিকাল্ট কাজ, সেই ডিফিকাল্ট কাজের আপনার জার্নি শুরুটা আসলে কিরকম? মানে আপনি কবে থেকে এই আয়রনম্যান ব্যাপারটির প্রতি আসলে উদ্বুদ্ধ হলেন? সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অন দিস এপিসোড। আই এম অনার্ড, এবং আমার জার্নি শেয়ার করতে পেরে আমি সবার সাথে আনন্দিত যে কেউ যদি কিছু জানতে পারে, শিখতে পারে। আই এম অনার্ড। সো জার্নিটা হচ্ছে আই এম এন অ্যাভারেজ পার্সন। সো আমি যদি শুরু করতে চাই, 2018 পর্যন্ত আমি একটা ওভারওয়েট পার্সন ছিলাম। 75 কেজি আমার হাইটের তুলনায় আই এম এন ওবিস। সো জার্নি শুরুটা আসলে ফিটনেস থেকে। সো আমি এখন আমার যে কারেন্ট অর্গানাইজেশনে কাজ করতেছি, ওইখানে একটা জিম ছিল, মানে আমাদের বাংলাদেশে জিম আছে আর কি এখনো। সো দেখা যেত যে অনেকেই জিমে যেত। সো আমি দেখলাম যে এটা একটা অপরচুনিটি। কাজের পরে আমার জিমটা যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে, যাওয়ার একটা সুযোগ আছে। মানে জিনিসটা হয় কি, যখন একটা জার্নি শুরু করতে হয়, যে কোনো ধরনের জার্নি, পড়ালেখা বলেন, স্পোর্টস বলেন, জার্নির স্টেপস গুলো খুব ইজি হতে হয়, যাতে করে খুব ইজিলি ইগনোর না করা যায়। না, ঠিক আছে, না পাশেই আছে জিম, আমি চলে যাই। সো যে কোনো জার্নির শুরুটা খুব ইজি হইতে হয়, যাতে করে তুমি ডিমোটিভেটেড হয়ে না যাই আমরা। কারণ খুব যদি কঠিন কঠিন জার্নি দেখা যায়, শুরুতেই তোমাকে এটা করতে হবে, তাহলে খুব ডিমোটিভেট হয়ে যায়। সো আমার জন্য সুবিধা ছিল যে আমার অফিসেরই একটা জিম ছিল। ইটস নট দ্য ফার্স্ট জিম দ্যাট উই হ্যাড। আমার আগের অফিসেও জিম ছিল, বাট জীবনও যায়নি। আমি বুয়েটে পড়েছি, আমার মাঠে, খেলার মাঠে জীবনেও যায়নি। যদিও তোমরা অনেক খেলাধুলায় পার্টিসিপেট করতে। সো ইটস অল অ্যাবাউট এ মোমেন্ট, যে এই মোমেন্টটা হিট করছে না, আমি তো আসলে নিজেকে ফিট করতে পারি, দেখা যায় না কি করে। তখন হয়তো আমাদের বাংলাদেশের রানিং, সুইমিং এগুলো এত পপুলার ছিল না। 2018-19 দিকে রানিংটা একটু একটু পপুলার হচ্ছিল, বাট আই ডিডন্ট নো অ্যাবাউট দ্যাট, মানে ফিল্ড আর কি। আমি জানতাম না। আমি নিজের জন্য একটু জাস্ট ফিটনেস কিভাবে করা যায়, সো আমি একটু একটু করে জিম শুরু করি আর কি। একটা ট্রেনার ছিল, সো কিছু এক্সারসাইজ দেখাই দিল, ওই যে আপার বডি, লোয়ার বডি এগুলো। সো আমি কিছু শুরু করতে থাকলাম। আবার একটা ট্রেডমিলও ছিল, সো ওইখানেও আমি একটু দৌড়ানো শুরু করতে থাকলাম। করতে করতে একটা মোটামুটি দেখলাম যে ওয়েট রিডিউস হচ্ছে। তো খুব মজা পেয়ে গেলাম, আরে ওয়েট রিডিউস হচ্ছে, নিজেকে ভাল লাগতে শুরু করলো। সো ওয়েট রিডাকশনটা খুব হেল্প করতেছিল যে দৌড়াচ্ছি। তারপর আমার অফিসের পাশে নিকেতনে একটা পার্ক ছিল। আচ্ছা, এখন এটা রিনোভেট করছে, বাট আগে জাস্ট একটা 500 মিটারের লুপ ছিল, 500 মিটার লুপ। সো মাঝে মাঝে জিম তো বোরিং হয়ে যেত, আমি ওইখানেও যেতাম, যে হাঁটতাম, একটু দৌড়াইতাম একা একা। কারণ তখন আমার কোনো এই ধরনের রানিং কমিউনিটি এগুলো এত পপুলার ছিল না। সো করার পর আমি দেখলাম যে একটা ফিটনেস আসা শুরু করলো। আমি আধা ঘন্টা দৌড়াতে পারতেছি, তারপরে 45 মিনিট, তারপরে মূলত শুরুতে ট্রেডমিল দিয়ে, তারপরে 1 ঘন্টা এরকম করতে করতে আমি দেখলাম যে হ্যাঁ, মোটামুটি একটা ফিটনেস চলে আসছে অটোমেটিক্যালি। কোনো ট্রেনার ছিল না, কিছুই ছিল না। তখন আস্তে আস্তে দেখলাম যে ঢাকায় ইভেন্ট হওয়া শুরু করলো। ঢাকা হাফ নামে একটা ইভেন্ট হয়। তারপর আরো কিছু ছোট ছোট ইভেন্ট আশেপাশে হয়।
একটা ইভেন্টে চলে গেলাম, ২-১ জনের সাথে পরিচয় হইলো ২০১৯ এর দিকে। তারপর ঢাকা হাফ একটা বড় ইভেন্ট, এখানে আসলাম। এখানে আসার পর দেখলাম যে আরেকটা গ্রুপ ছিল আমাদের। এখন এই গ্রুপটা ঢাকায় অ্যাক্টিভ না। মানে ওরা হচ্ছে মাউন্টেনিয়ারিং, সাইক্লিং যারা করে এদের একটা গ্রুপ আরকি। অভিযাত্রী নাম ছিল। সো ওইখানে আমার এক কলিগ পরিচয় করে দিল যে এই গ্রুপটা আপনি জয়েন হতে পারেন। গুলশান রিয়াদ ক্লাবে ওরা ট্রেনিং দিত। ট্রেনিং বলতে কি যাইতাম আমরা, আমাদেরকে একটা সেট ইনস্ট্রাকশন থাকতো যে এরকম করেন। সো আমি দেখলাম যে জিম থেকে বেরোয় আমি নতুন লোকের সাথে পরিচয় হচ্ছে এবং দেখতাম যে অনেকেই অনেক কিছু করে বাংলাদেশে, আমরা জানি না। কেউ হয়তো সাইকেল নিয়ে নেপালে যাচ্ছে, কেউ ক্রস কান্ট্রি করতেছে। সো ওই একটা ছোট গ্রুপ, নিশ গ্রুপ ছিল যেটা আসলে ওনারাই জানতো। তো ওদের সাথে যোগ হওয়ার পর আমিও জানলাম। তখন আস্তে আগ্রহ বাড়তে থাকলো। ওদের সাথে ট্রেনিং করতে থাকলাম। সো আমার একটা রানিং ইভেন্টে আমি ঢাকা হাফে পার্টিসিপেট করলাম। পার্টিসিপেট করলে দেখলাম যে আমি ওইখানে ৬ষ্ঠ হয়ে গেছি ১ম ইভেন্টে। মানে ২১ কিলো আমি প্রায় ১ ঘন্টা ৩৬ এরকম টাইমে শেষ করছি। হুইচ ইজ এ ভেরি গুড টাইমিং ইভেন নাও। সো ওইটা করার পর দেখলাম যে আমার দৌড়টা ভালো লাগতেছে। মানে আমি রানিং স্পিডটা এনজয় করি। অনেকে তো এখন রান করে জাস্ট ধরেন কমপ্লিট করলো, এটাও একটা ভালো জিনিস। বাট অনেকে আবার স্পিডটা ভালোবাসে। সো আমি দেখলাম যে আই এম লাইকিং দ্য স্পিড, দ্য অ্যাগ্রেশন, তারপরে বিভিন্ন জায়গায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে থাকা। এই ধরনের একটা চলে আসছে। সো করতে রানিংটা খুবই ভালো লাগলো। সো একটা রানিং এর পর আরেকটা রানিং ইভেন্ট। তারপর কোভিড চলে আসলো। কোভিড আসার পর একটা ইভেন্টগুলো বন্ধ হইলো। বাট ভার্চুয়াল ইভেন্ট চলতেছিল। যদিও আমি ভার্চুয়াল ইভেন্ট করি নাই। বাট আমি নিজের মতো করে পার্কে রান করতেছি। সো জার্নিটা আসলে এইভাবে শুরু ওয়েট লস দিয়ে, তারপর রানিং কমিউনিটির সাথে জড়িত হওয়া, অভিযাত্রীর সাথে জড়িত হওয়া। এইটা মোটামুটি আমার ২-৩ বছর আমি রান করছি। শুধু রানিং, আর কিছু না। আর এমটিবি একটা সাইকেল ছিল, ওইটা দিয়ে টুকটাক এরকম। ধরো হাতিঝিলে ২ চক্কর দিলাম এরকম। বাট রানিংটাই মেইন ছিল আরকি। এবং সো এই যখন আমি রানিং এর সাথে পরিচিত হইলাম, ওই লোকগুলো আমি দেখলাম যে যারা আসলে রানিং করে এরাই আবার সাইক্লিং করে, এরাই আবার দেখলাম যে সুইমিং করে। মানে এরকম আস্তে পরিচিত হতে থাকলাম। এর মধ্যে কিছু আয়রন ম্যানও করলো, যেমন আমাদের ইমতিয়াজ ভাই, তারপর মাহবুব ভাই, তারপর আরাফাত, ওরা আয়রন ম্যান করলো। তখন ওই শব্দগুলোর সাথে আমি পরিচিত হওয়া শুরু করলাম। বাট ওইটা নিয়ে আমার কোনো ছিল না যে ওইটা করতে হবে। বিকজ আই ওয়াজ হ্যাপি উইথ রানিং। যে আমি একটা স্পোর্ট করতেছি, আই এম গেটিং ফিট, মানে দ্যাট ইজ এনাফ। তো ওইটা করার পর কোভিড চলে আসার পর বাসায় কিছু এক্সারসাইজ করতাম। আর আমার বাসার পাশে যেহেতু রিয়ত পার্ক ছিল, এখানে দৌড়াইতাম। শাহাবুদ্দিন পার্কটা ওপেন হইলো নতুন রিনোভেট করে, হুইচ ওয়াজ অলসো এ গুড অপরচুনিটি। সো বাসার পাশাপাশি ২-৩টা পার্ক থাকার কারণে ওগুলোতে দৌড়াইতাম। আর হাতিরঝিল তো আছেই। সো হাতিরঝিলেও চলে আসতাম। তারপর ২০২১ থেকে আবার ইভেন্ট হওয়া শুরু হইলো। তারপর আবার রান করলাম। ইন দ্য মিন টাইম আমি একটা রোড বাইকও কিনি। কারণ দেখলাম যে আমাদের একটা গ্রুপ আছে সাইক্লিং এর, টিম বিডিসি। এটাও একটা নিশ গ্রুপ। সো উনাদের সাথে এই যে রানিং এর বাডিজের থ্রুতেই পরিচিত হইছি। তারপর ওরা হাতিরঝিলে ট্রেনিং করে। সো ওদের সাথে একটু চালানো শুরু করলাম। শুরুতে খুবই স্পিডে যেহেতু চালাই, ধরা রাখা সম্ভব ছিল না। বাট ট্রেনিং করতে হয়ে গেল। সো এই সাইক্লিং ওনাদের সাথে জড়িত হওয়ার কারণে আমার সাইক্লিংটা অনেক আগায় গেল। সাইক্লিং এর অনেকজন লোকজনকে চিনলাম। তো রানিং, সাইক্লিং হয়ে গেল। সুইমিংটা ইন্টারেস্টিং। সুইমিংটা আসলে সবার লাস্টে এসেছে। সুইমিংটা আসলে অ্যাডাল্ট লাইফে সুইমিং শেখাটা খুব কষ্টকর এবং ইমপ্রুভ করাটাও কষ্ট। তো সুইমিংটা আমাদের যে শাহাবুদ্দিন পার্ক, যেটা এখানে একটা পুকুর আছে, এখানে কিছু লোকজন সাঁতার কাটে। ওদের সাথে পরিচিত হইলাম, ওই ক্লাবে অ্যাড হয়ে গেলাম। তারপর সকালে একটু শুরু করলাম। তারপর সুইমিং করতে আমাদের একটা বাংলা চ্যানেল কম্পিটিশন হয়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতার কেটে যায়। তো আমার কাছে মনে হলো একটা বিশাল অ্যাডভেঞ্চার। সো এটা করা যায় কিনা। অনেকেই করছে এর আগের ২-৩ বছর। সো এইটা করতে গিয়ে আমার সুইমিংটা অনেক এফোর্ট দিলাম। করার পর মানে আয়রনম্যান এর আগে আমি এটা ২০২১ সালে। তো ওইটা করলাম, কমপ্লিট করলাম। ওইটা একটা বিগ টাস্ক ছিল। ৬ ঘন্টা প্রায় সাঁতার কাটছি। কেটে পাড়ে পৌঁছাইছি। সমুদ্র ঢেউ, বিশাল ব্যাপার। সো এইটার পর সুইমিংটা বুঝতে পারলাম যে কি। সো তারপর ২০২২ সালে আমি ১ম আয়রনম্যান করি। তো আয়রনম্যানের আগে আমি সবগুলা স্পোর্টস আসলে ইন্ডিভিজুয়ালি করে আমি যদি একটু আপনাকে ইন্টারফেয়ার করি, সুইমিংটা নিয়ে একটু আমার জানার খুব আগ্রহ। মানে আপনি তো আগে থেকে কি সাঁতার পারতেন? মানে আগে থেকে আমরা যেই সাঁতারটা পারতাম বেসিক, ধরো ছোটবেলা থেকে? হ্যাঁ, আমি সাঁতার পারতাম। আচ্ছা। বাট ওই সাঁতারটা দিয়ে আসলে কাজ হয় না। কারণ আমাদের যে ফ্রি স্টাইল, এটা আসলে ব্রিথ ইন, ব্রিথ আউট, অনেক বডি স্টাইল হরিজন্টাল রেখে অনেক ব্যাপার-স্যাপার আছে। এখনো আমি শিখতেছি বা শিখি, অনেক অপরচুনিটি আছে। তো ওই সাঁতারটা দিয়ে আসলে এই ইয়েটা করা যায় না আরকি। আচ্ছা। সো বেটার যারা সাঁতার পারে না, এরা যদি স্ক্র্যাচ থেকে শুরু করে তাদের জন্য আরো ইজি। যে আমি কিছুই জানি না, আমি শুরু করলাম। কিন্তু আমরা যারা আগে থেকে সাঁতার জেনে আসছি, তাদের জন্য কি হয়, আগে ওইটা আনলার্ন করতে হয় ওই স্টাইলগুলা, কারণ ওইগুলো ভুল স্টাইল। আমাদের যে আমরা সাঁতার শিখি গ্রামে বা ইয়েতে, এটা আসলে কোন রকমে ভেসে থাকার একটা টেকনিক, মাথা উঁচু রেখে, এটা আসলে ঠিক না। কারণ আমাদের আসলে ওই সাঁতারের ইনফ্রাস্ট্রাকচার নাই। তুমি যদি বাইরে যে কোনো কান্ট্রিতে দেখো, ওদের বাচ্চা-কাচ্চাকে প্রথমে একটা সুইমিং এতে ভর্তি করে দেয় এবং এরা প্রপার সুইমিংটা জানে। সো সুইমিংটা আসলে আমাদেরকে খুব ভোগায়, কারণ আমরা অ্যাডাল্ট লাইফে শেখার চেষ্টা করি এবং
এটা আমাদেরকে অনেক পিছনে ফেলে দেয়। তারপরে অনেকেই ভালো করে, আমাদের যারা আয়রনম্যানরা আছে এখন অনেকেই ভালো সুইমিংয়ে। সো সুইমিংটা ইন্টারেস্টিং, আবার সুইমিংটা একটু ফেসিলিটি পাওয়া টাফ। হুম। বা আমাদের জন্য গুলশানের শাহাবুদ্দিনের পুকুরটা খুব হেল্প করছে। আর কিছু, কিছু লোক পুলেও করে। ইয়ুথ ক্লাবের পুলেও কয়েকদিন আমি সাঁতার কাটছি, আমাদের যে ইয়ুথ ক্লাবের পুল আছে। বাট পুলে তো আসলে খুবই ছোট। আমাদের লং ডিসট্যান্স এন্ডুরেন্স যে স্পোর্টস, এগুলোর জি। জন্য আসলে পুলটা এই স্পেসিফিক প্র্যাকটিসের জন্য ঠিক আছে, বাট লং ডিসট্যান্সের জন্য আসলে খুবই কম হয়ে যায়। পুকুর ১০০-১৫০ মিটার না হইলে হয় না। কারণ আমাদের সাঁতারটা কত ৪ কিলো। হুম। তো ওইটা প্র্যাকটিসের জন্য আসলে পুলে খুবই বোরিং হয়ে যায়। তো বুঝতে এইভাবে পারছি। করতে, করতে আমি ২০২২ সালে আয়রনম্যান মালয়েশিয়া আমরা ৮ জন একসাথে যাই। হুইচ ইজ এ গুড এক্সপেরিয়েন্স যে ৮ জন আমরা একসাথে যাই এবং ৮ জনে একসাথে আয়রনম্যান। এর মধ্যে ২-৩ জন আগেই আয়রনম্যান ছিল। সো বেশিরভাগই নতুন আয়রনম্যান হইছে। আরাফাত আর ইমতিয়াজ ভাই ওরা আগেই ছিল। বাকি মনে হয় ৫ থেকে ৬ জন নতুন আয়রনম্যান হইছে এবার। হুম, 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 কোভিডের পরে ২০২২ সবাই। হুম, সো হুম, ওইটার পরে ২০২৩ এ আবার আমি ওইখান হুম, থেকে, যেহেতু কোভিডের পরে স্লট কিছু হুম, খালি ছিল, হুম, ইজি ছিল। সো ওয়ার্ল্ড হুম, চ্যাম্পিয়নশিপে ডাক পাই নিস হুম, ফ্রান্সে। হুম, হুম, ওইখানে আবার আমরা ৫ জন যাই। হুম, ওইখানে আমাদের মিশুও ছিল, আমাদের হুম, বুয়েটিয়ান বিষয় হ্যাঁ, 06 হ্যাঁ, এ। হুম, সো আমরা ৫ জন একসাথে হুম, যাই। হুম, সো ওটা দ্যাট ওয়াজ জানি এ আমরা গুড দেখেছি। এক্সপেরিয়েন্স। জি, যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, বুঝতে ইউরোপ, পেরেছি। হুম, 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 সো ওই ২ টা আয়রনম্যান করছি। এরপরে আমার একটু ব্রেক চলতেছে এখন। হুম, হুম। কিছু পারিবারিক কারণে, আচ্ছা, ব্যক্তিগত কারণে। আচ্ছা, আবার আমি শুরু করব। আচ্ছা, সো আচ্ছা বুঝতে পেরেছি। এই হচ্ছে এই আপনার হচ্ছে আমার মোটামুটি শুরুর জার্নিটা, গল্প। শুরুটা। সো আমি একটু বাংলা চ্যানেলের গল্পটাতে একটু আসতেই চাই। কারণ এই ব্যাপারটা আমি একটু জেনেছিলাম। পত্রিকাতে দেখেছিলাম হুম, হুম, সম্ভবত যে হুম, বাংলা চ্যানেলের হুম। ব্যাপারটা। খুব তো কঠিন হওয়ার কথা। মানে সেন্ট মার্টিন থেকে টেকনাফ, তাই তো? ডেফিনিটলি। মানে আমার এটা আয়রন ম্যান এটা শুনে যতটা মানুষ ইন্টারেস্টেড হয়, হ্যাঁ, বাংলা চ্যানেল শুনে মানুষ আরো করে। বিকজ হ্যাঁ, দে ক্যান রিলেট। হ্যাঁ, বাংলা চ্যানেলটা কি আমাদের? হুম, অনেকেই সেন্ট মার্টিন থেকে, হুম, এই টেকনাফ হুম, থেকে সেন্ট মার্টিন গিয়েছে হুম, হুম, হুম। জাহাজে করে ২.৫ ঘন্টা জাহাজে ৩ করে ঘন্টা। বিশাল সো লম্বা সবাই জার্নি জানে পথটা। পথটা। তো এইটা যখন আমরা সাঁতার কেটে যাই, হ্যাঁ, সবাই মনে করে এটা হুম, কিভাবে হুম, সম্ভব? হুম, হুম, হুম। আর আমার ক্ষেত্রে আরো লাগে, কারণ আমি তো এগুলো করতামই না। সবাই বলে এটা কেমনে করলেন ভাই? সো সেটাই। সো এইটা আসলে জিনিসটা কি, ওপেন ওয়াটারের একটা ফিয়ার কাজ করে সবার মাঝখানে। যেকোনো জায়গায় পুকুরে নামলে কি মনে হয়? যে নিচে মনে হয় কিছু আছে। কিছু আছে। নদীতে নামলে কি মনে হয়? স্রোত আছে, নিচে কিছু আছে, চলে যাবো চলে আমি যাব। যেভাবে। সো এই ফিয়ারটা কাটানোর আমার খুব উদ্দেশ্য ছিল যে আচ্ছা। এই ভয়টা আমি কাটতে চাই। এটা কিভাবে করলেন? সো এইটা আমি আসলে আমি বাংলা চ্যানেলের আগের দিন মাত্র গিয়ে পৌঁছাইছি। এর আগে যারা গিয়েছে এরা ২-৩ দিন সময় নেয়া, অ্যাক্লামেটেশন করে তারপরে। কিন্তু আমি দেখা গেছে জাস্ট আগের অফিসে একটু ঝামেলা ছিল। আগের দিন জাস্ট গেছি। গিয়ে টেকনাফে নামছি, সরি সেন্ট মার্টিনে হুম, নামছি, কিছু গা-টা ভিজাইছি। হুম, পরের দিন আসলে সবাই যখন একসাথে নামতেছে আমি নেমে গেছি। হুম, মানে অনেক সময় কি ওভার থিংকিং করলে ঝামেলা। হুম। সো এটা হচ্ছে কি, আমি সমুদ্রে এর আগে কখনো ওইভাবে সাঁতার কাটি নাই। সেটাই। জাস্ট কম্পিটিশনের দিন নেমে গেছি। আচ্ছা। এর আগে আমার কোনো সমুদ্রের এক্সপেরিয়েন্স ছিল না মানে সাঁতার এটা কাটার। কি খুব রিস্ক ছিল না একটা? যে নেমে যাওয়া এরকম নাকি? এ রিস্ক তো অবশ্যই। হ্যাঁ, সমুদ্রে সাঁতার কাটার রিস্ক, এবং কোনো হ্যাঁ। সাপোর্ট নাই। মানে ওইটা কতটা সাপোর্ট খুবই কঠিন কম ছিল। সমুদ্রে সো কাটাটা? আপনি তো সুইমিং সমুদ্রে কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন আমি পুরা ট্রেনিং করছি পুকুরে। আমরা সবাই যারা আমাদের সময় প্রায় ৭০-৮০ জন প্রতিযোগী ছিল। হুম, সবাই হুম, হুম। পুকুরে ট্রেনিং এ করছে। জি। এর মধ্যে ২-১ জন আগের বারের করা এক্সপেরিয়েন্স। বাট বেশিরভাগই হয় ঢাকা ভার্সিটি বা আমাদের গুলশানের পুকুরে। বাট আমরা যারা করতাম, পুকুরে হুম, কি খুবই ইজি। তোমার চারপাশে পাড় আছে। তুমি দেখতেছো। তুমি সাঁতার কাটে তুমি জানো যে কোথায়, মানে পুরা এরিয়াটা তোমার পরিচিত। মনে করো এই রুমের ৪ টা এরিয়া তুমি জানতেছো। সো পুকুরটা খুবই ইজি, পানি শান্ত, মুখে পানি গেলে কোনো সমস্যা নাই। যত ইচ্ছা খেয়ে ফেলো, সমস্যা নাই। সো পুকুর আর সমুদ্রের ডিনামিক্সটা পুরাই ডিফারেন্ট। সমুদ্রে যখন নামলাম আমি দেখলাম যে পানি একবার মুখে যাওয়ার পর মানে পুরা মুখ তিতা হয়ে যায়। মানে ঢেউ, হুম, চোখে দেখতেছি না কিছু। আমার আবার চোখের পাওয়ার হুম, -5। হুম, সো স্পেশালি আমি সুইমিং হুম, গগলস হুম, বানাইছি আমি আলাদা করে। হুম, নামার পর আমি ভাবছি কি, আমরা তো অনেক ৭০-৮০ জন আছি। সমস্যা নেই, সবাই তো হুম, একসাথে সাঁতার কাটবো। হুম, এইটা হুম। আমার মেইন ফ্যাক্টর ছিল। হ্যাঁ, হ্যাঁ। যে সবাই একসাথে থাকবো। একসাথে থাকবে। জাস্ট আফটার 5 মিনিটস আমার আশেপাশে কেউ নাই। মানে এইটা খুব স্ট্রাক করলো। মানে জাস্ট আফটার 5 মিনিটস দেখলাম যে আমার আশেপাশে কেউ নাই। হয়তো বার্ডস আই ভিউতে সবাই দেখতে পারবে যে হ্যাঁ, আশেপাশে আছে। আসলে বাট কিন্তু আপনার তো পুকুরে হ্যাঁ, সুবিধা ছিল কি, সবাই নামতাম, দেখতেন যে সবাই এই সবাই আশেপাশে। এখানে আছে। সমুদ্রে এই ঢেউয়ের কারণে তুমি দেখা তোমার যায় না। আশেপাশে কাউকেই দেখতে পারবে না। এবং ইউ আর জাস্ট অ্যালোন। হুম, সো ১ম ৫০০ মিটার হয়তো আমরা জাস্ট নামার সময় দেখলাম যে অনেকেই একসাথে গেছি। একটু পরে গিয়ে দেখি কেউ নাই আমার পাশে। আমি তো খুবই ভয় পেতেছিলাম, কারণ হ্যাঁ, দেখতেছি না কোথায়। কোথায়? সেন্ট মার্টিন তো অনেক দূরে। দ্বীপ যখন দেখা যায় তখন ইউ হ্যাভ এ ল্যান্ডমার্ক যে না হুম, এটাতে আমি রাজ করব। বাট ১ম যে ২ ঘন্টা ২.৫ ঘন্টা আমরা সাঁতার কাটছি, আমাদের সমুদ্র একটু উত্তাল ছিল ঐদিন। মানে জোয়ার ভাটার কারণে পরের দিন ছিল। সো আমাদের যে নেভিগেশন বোটগুলা থাকার কথা জি। ছিল এগুলো ডিসপ্লেসড হয়ে গেছিল। আচ্ছা, ছিল না। আচ্ছা। বেসিক্যালি ইউ আর জাস্ট অন এন্ড অন। ঐদিন আমরা ৩০ জন ঐদিন কুইট করছে। ওরা সেন্ট মার্টিন দিকে হুম, না গিয়ে হুম, মায়ানমারের দিকে চলে গেছে। হুম, হুম, অনেকক্ষণ নৌ নিজে, নিজে ভাসছে। হুম, সাপোর্ট না পায়া তারপর কুইট করছে। তারপর হুম, কোস্ট গার্ড উদ্ধার করছে। হুম, হুম, সমুদ্রের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে নেভিগেশন। হুম,
যারা এক্সপার্ট অনেকবার কাটছে এরা দেখলেই বুঝতে পারে যে আমি এদিকে দিকে যাবো। বাট যারা নতুন যে আমার মতো পুকুরে কেটছে আর কোনো অভিজ্ঞতা নাই, এদের জন্য আসলে নেভিগেশনটা খুবই, কারণ তুমি জানতেছো না চারপাশে পানি এবং মাথা হঠাৎ করে উঁচু করলেই পুরো ঢেউ এসে তোমাকে ফেলে দিচ্ছে, আবার উঁচু করলে মুখে চলে যাচ্ছে। আমি কয়েকবার বমিও করছি। বাট আমি মনোবলটা হারাই নাই যে আমি ঠিক আছে, আমি অন্য আমার সামনে একজন লোক ছিল, আমাদের সোহাগ ভাই খুব ভালো সুইমার। ওনাকে বলছি যে আপনি আগান, আপনার পিছিয়ে পিছিয়ে আমি আছি। আচ্ছা সো আপনি শুধু মাঝে মাঝে খেয়াল রেখেন আমি আসি কিনা। উনি বলে ঠিক আছে, আমি তো ওনার স্পিড একই রকম ছিল। সো উনি মাঝে মাঝে পিছিয়ে তাকাইতো আমি আসি কিনা জি। এইভাবে করতে 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 জি 3 ঘন্টা পর যখন সেন্ট মার্টিন দ্বীপটা ভিজিবল হইলো, হুম। তখন মনে একটা সাহস পাইছি। আচ্ছা। এই 3 ঘন্টা আপনি সাঁতরালেন? 3 ঘন্টা সাঁতারাইছি শুধু মোটামুটি মানে একজন আরেকজন বিশাল ফলো করে। মেন্টালি তো আসলে এটা একটা মেন্টালি ইনহিউম্যান এফোর্ট। মানে 3 ইনহিউম্যান, ঘন্টা তুমি পেনিক সাঁতরানো। করলে তুমি এখানে ঝামেলা হয়ে যাবে, কারণ সাপোর্টটা ওইবার আচ্ছা, আমার আমাদের একটা ঠিক ছিল প্রশ্ন না। আছে। এটা আমি অনেক সময় প্রশ্ন আমি বাংলা চ্যানেলে দেখলাম, মানে যদি কোনো সার্কামস্টেন্সেস হয় যে আপনার অসুস্থ হয়ে গেছেন বা হুম। এটা তো স্বাভাবিক যে হ্যাঁ আমরা হ্যাঁ, তো সুইমিং ও তখন আসলে কি সাপোর্ট গুলো তো থাকে মনে হয়? বাংলা চ্যানেলের স্ট্যান্ডার্ড যেটা কি যে একজনের জন্য একজন নৌকা থাকবে আচ্ছা, যে ওকে সাপোর্ট দেবে, এটা ছিল ওকে, স্ট্যান্ডার্ড। বাট আমাদের সময় এটা গুফ আপ হয়েছে। হ্যাঁ। আমাদের সময় হঠাৎ করে বললাম না প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, তো অর্গানাইজার ভাবছে কি সবাইকে তো আমি নৌকা দিতে পারবো না, আমি নৌকাগুলো লাইন করে রাখবো, আচ্ছা, সবাই নৌকাগুলো দেখে 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 আগাবে। আচ্ছা। বাট যেটা বললাম এটা তো পুকুর না, পুকুর এটা তো না, সমুদ্র। সমুদ্র। ওদের অর্গানাইজারের ভালো জানার কথা ছিল, ঢেউয়ের কারণে নৌকার জায়গায় নাই। হায়, হায়! তো এক নৌকা চলে গেছে এদিকে, এক নৌকা ওইদিকে, মানে কোনো যদি বিপদ হতো তাহলে তো ডিফিকাল্ট হইতো হয়তো। ডিফিকাল্ট হইতো এবং এই কারণে অনেকেই কুইট করে ফেলছে। হুম। অনেক ভালো ভালো সুইমার কুইট করছে, কারণ সে যখন আধা ঘন্টা সাঁতার করার পর দেখতেছে যে নৌকা নাই, সাপোর্ট নেই। সে দেখতেছে যে আমি তো এইভাবে আর থাকতে পারবো না, কারণ সে বললাম যে অন্যদিকে চলে গেছে, হয়তো মিয়ানমারের সীমান্তের দিকে চলে যাচ্ছে, হুম। তখন সে এই জন্য হুম। কুইট করছে আর কি, অনেকক্ষণ পরে উদ্ধার করছে। হুম, হুম। সো সাপোর্ট যদি থাকে, তোমার নৌকাটা যদি থাকে তোমাকে গাইড করার জন্য, আচ্ছা। ইটস নট দ্যাট মাচ অফ ফ্রাইটেনিং। বুঝতে পারছি। তখন একটা আপনার মনে থাকে যে মনে ঠিক থাকে আছে, যে আমাকে দিক দেখছি নির্দেশনা দেওয়ার অন্তত জন্য কেউ দেখতেছে, একজন আছে। পানি টানি লাগলে ইয়ে করে। আর হ্যাঁ। বাংলা চ্যানেলের নিয়ম হচ্ছে ইউ ক্যানট টাচ এনিথিং। হুম। তুমি যদি টাচ করে ফেলো নৌকা হুম। তাহলে ডিসকোয়ালিফাইড। হুম, হুম, হুম। সো ওইটা আর একটা ইম্পর্টেন্ট আর কি। সো পুরা 6 ঘন্টা আসলে আমি কোনো পানি খেতে পারি নাই, হুম, কোনো কিছু হুম। টাচ করতে পারি নাই। হুম। পুরা জাস্ট হুম। সকালবেলায় যে খেয়ে নামছিলাম হুম। এই। সো হুম, হুম, এইটা হুম। হচ্ছে ইয়ে আর কি। সো স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ এ সাপোর্ট বোট। হুম। বাট যেহেতু সমুদ্র অনেক কিছু প্রেডিক্ট করা যায় না, অর্গানাইজারও হয়তো বুঝতে পারে নাই। হুম। সো এই কারণে কিছু ঝামেলা হয়েছিল। বাট এখন যেগুলো হচ্ছে আবার হলে মনে হয় ঠিকভাবে প্রত্যেকের জন্য যদি একটা বোট থাকে, ওই বোট তো ওকে ছাড়বে না, ওই বোট ওকে ধরেই রাখবে। সো সমস্যা হবে না আর কি। বুঝতে পেরেছি। মানে এই সুইমিংটা নিয়েই ধরেন হচ্ছে আমি একটু শুরু করলাম, কারণ বাংলা চ্যানেলের পার্টটা আমার কাছে সবসময় খুব হ্যাঁ ইন্টারেস্টিং হ্যাঁ, লাগতো। ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাডভেঞ্চার অফ ফাইনান্স আওয়ার কান্ট্রি। অ্যাডভেঞ্চার্স। এই পার্টটুকুই যখন আপনি আয়রন ম্যানে দিলেন, ওটা কি সেম ছিল না আরো কঠিন ছিল না কেউ না, ইজি ছিল? ওইটা আরো ইজি ছিল। আমি বললাম কি আয়রন ম্যান তো খুবই স্ট্রাকচার্ড। সমুদ্রে হয় যেমন আমরা ভূমধ্যসাগরে কাটেছি, ইয়েতে ফ্রান্সে, মেডিটেরিয়ানে, মালয়েশিয়ায়, লাঙ্কাউইতে সমুদ্রে কাটছি। বাট ওইটা খুবই বয়া থাকে, অনেক বড় বড় ভিজিবল, হলুদ বা রেড কালারের, আর প্রচুর ভলান্টিয়ার থাকে আশেপাশে। প্রচুর volunteer। সো তুমি যদি মনে করো একটা ট্র্যাক থাকে, ট্র্যাক তো এরকম না যে রাস্তার মতো করে নেবে, না, ওরা ধরো বয়াগুলা দিয়ে একটা বয়গুলো দিয়ে রশি একটা দিয়ে বাঁধলো, বাঁধলে একটা জাস্ট একটা তুমি যখন ডিসপ্লেসড হয়ে যায় তো অন্যদিকে চলে যেতে থাকবা, তখন ওরা বাঁশি ফু দিতে থাকে আর কি, হুইসেল করতে থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি অন্যদিকে চলে আসছো, চলে আসো। আর প্রচুর অ্যাথলেট একসাথে শুরু করে একই লাইনে থাকে, তো মোটামুটি বোঝা যায় হ্যাঁ এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে। আমার জন্য আইসাইটটা মায়োপিয়া একটা প্রবলেম করছিল, বাট যারা মোটামুটি সুইমার এদের জন্য আসলে আয়রন ম্যানের প্রবলেম হয় না, কারণ কোর্সটা খুব অয়েল মার্ক থাকে আর কি, বয়াগুলো থাকে, ভলান্টিয়ার থাকে, ক্যানোয়িং যারা এই যে কায়াকিং করে ওরা থাকে। সো ওরা খুব হেল্পফুল আর কি। আর এনি টাইম তুমি যদি মনে হয় তোমার খারাপ লাগতেছে, জাস্ট হাত উঁচু করলে ওরা তোমাকে ডিএনএফ মানে রেস শেষ না করে শেষ না করলে হচ্ছে আপনার ইয়া করবে। সো আয়রন ম্যানে আমি বলবো যে অনেক সেফ, অনেক ওই তুলনায় অনেক অফকোর্স সমুদ্রে সাঁতারের এক্সপিরিয়েন্সটা লাগবে এবং হার্ট রেট যাতে কন্ট্রোলে থাকে, তুমি যাতে ইয়ে থাকো, ওইটা লাগবে, বাট অনেক সেফ বাংলা চ্যানেলের চেয়ে আর কি। বুঝতে পেরেছি। এখন আয়রন ম্যানের গল্পটাতেই আসতে চাই। আপনি তো বললেন যে আয়রন ম্যান করেছেন 2000 কোভিড এর পরে প্রথমবার কয়েকবার এক্সপেরিয়েন্স হয়েছে আপনার। আমি যদ্দূর হিস্ট্রিটা জানি এটা মানে হাওয়াইতে প্রথম শুরু হয়। হাওয়াইতে প্রথম শুরু হয়েছিল হ্যাঁ। হিস্ট্রিটা। সো আসলে আমেরিকান অ্যাথলেটই সবচেয়ে বেশি আয়রন ম্যানে। আমরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেছি, ধরো 2000 অ্যাথলেট আছে, 300 বা 400 অ্যাথলেট শুধু ইউএসএ। সো ইউএসএ তে আয়রন ম্যানটা খুব পপুলার এবং ওদের প্রত্যেকটা স্টেটেই মাল্টিপল ইভেন্ট হয়। এখন ইউরোপেও, মানে ইউরোপ আর ইউএসএ। সো ইউএসএ তে যেহেতু এটা অরিজিনেটেড, কোনা যেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হাওয়াই, ইটস এ ট্রেডমার্ক রেস আর কি। সবার ড্রিম থাকে যে আমি ওখানে রেস করব। আমরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা করছি, ইটস এ মনে করতে পারো যে একটু বি ক্যাটাগরি ভার্সন করে ফেলছে, কারণ হাওয়াইতে হচ্ছে মূল ইভেন্টটা হয়, এখন আবার এখানেই হচ্ছে। আমাদের সময় এটা ওরা একটা এক্সপেরিমেন্ট করতে চাইছিল যে আমরা
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা একটু মুভ করে দেখি Move অন্য করে দেখি কান্ট্রিতে অন্য কেমন কোথাও। হয়। হ্যাঁ। সো ৩-৪ বছর করছে, বাট রেসপন্স অনেক অ্যাথলেটই আসতে চায় না। কারণ সবাই মনে করে আমি ওইখানেই গাড়ব। সো হাওয়াইটা একটা মানে একটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। হিস্ট্রি ব্র্যান্ড হয়ে গেছে, ব্র্যান্ড রাইট? হয়ে গেছে, হ্যাঁ। সো ওইখানে চান্স পাওয়া অনেক কঠিন। হুম। হয়তো আমাদের যারা ভালো অ্যাথলেট আছে এরা পাবে, বাট আমার কারেন্ট ফিটনেসে ওইখানে যাওয়া সম্ভব না আরকি। আচ্ছা। বাট আমরা লাকি যে আমরা ওই সময় কোভিডের পরে একটা চান্স পেয়ে গেছিলাম আরকি আমরা আচ্ছা। কয়েকজন। হুম। বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওই হাওয়াইতেই যেটা শুরু হয়েছিল, এটাই আস্তে আস্তে আয়রনম্যানের একটা কোম্পানি ব্র্যান্ডের আন্ডারে আরো ট্রায়াথলন আছে, যেমন আরাফাত কালকে করতেছে রথ, এটাও একটা brand, জার্মানিতে মনে হয়। জার্মানিতে। সো হ্যাঁ। বিভিন্ন ট্রায়াথলন ব্র্যান্ড আছে, ওরা ওদের মতো করে বিভিন্ন ফরম্যাটে করে। সো মূল জিনিসটা হচ্ছে ৩টা স্পোর্টস ইউ হ্যাভ টু কমপ্লিট উইদিন সাম স্পেসিফিক আওয়ার, এবং প্রত্যেকটা স্পোর্টেরও আবার নির্দিষ্ট কাট অফ টাইম আছে। 16 বা 17 ঘন্টা মনে একটা টোটাল 17 ঘন্টা টোটাল, সকাল, হ্যাঁ। বাট এটা ভেরি করে, অনেক সময় দেখা যায় 15 ঘন্টা করে। আবার এর মধ্যে নির্দিষ্ট কাট অফ আছে। 17 ঘন্টা টোটাল তো। সো সুইমিংটা আবার 2 ঘন্টা 20 মিনিটে শেষ করতে হয়। সাইক্লিংটা আবার 10 ঘন্টার ভিতরে শেষ করতে হয়। তারপর আবার 7 ঘন্টা থাকে ম্যারাথনের জন্য। সো ইন্টারমিডিয়েট কাট অফ আছে আবার। ইন্টারমিডিয়েটেরও একটা ইয়ে আছে। মাঝখানে কি মানে খাওয়া দাওয়ার ব্রেক তো মনে হয় কিছু কিছু থাকে। ব্রেক বলতে কি, আমাদের তো প্রচুর বুথ থাকে, তোমার যেমন ওখানে তুমি যে যেরকম, রানিং ইভেন্ট করলে বুথ থাকে এরকম। হ্যাঁ। সো ওইখানে জেল থাকে, কোক থাকে, কলা থাকে, হ্যাঁ, ওরকম থাকে। যে সো যে ওগুলা নিয়ে হচ্ছে যে নিজস্ব যার মতো। পার্সোনাল ফুডও মানুষজন ভিতরে রাখে, যে যেরকম মানে খাওয়া দাওয়া এইসব নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই, ওয়েট নিয়ে রেস্ট্রিকশন নাই। হুম। ইউ জাস্ট গো উইথ দ্য ফ্লো আর কি। ইটস এন্ডুরেন্স ইভেন্ট তো। হুম। সো শুনতে অনেক কঠিন, এটার জন্য আসলে প্র্যাকটিস দরকার। মানে হট করে তুমি গেলে এটা পারবা না, কারণ মানুষজন একটা 42 কিলোমিটার দৌড়ে দিতে পারে না সারা না, জীবনে। সো স্বাভাবিক। 180 কিলো আর 4 কিলো সাঁতার কেটে তারপর এটা করা। সো ইউ নিড দ্যাট কাইন্ড অফ প্রিপারেশন। তারপর ওটা হয় আপনার নরমাল সারফেস না, আমি যতদূর জানি একটু হ্যাঁ, হিলি অনেক সময় এরিয়াতে। হিলি এরিয়াতে, যেমন আমাদের সময় ফ্রান্সের ইয়েটা ছিল প্রচন্ড হিলি। মানে হিলি। আমাকে প্রায় 20 কিলো পাহাড় আমাদেরকে রাইড করতে রাইড হয়েছে। করতেছে জাস্ট উপরে। রাস্ট উপরে ওঠা, মানে দ্যাট ডেস্ট্রয়েড মি। মানে আমি যেটা বললাম যে পাহাড়ের কোনো অভিজ্ঞতা নেই। আমি সবসময় সাইক্লিং করছি হাতির ঝিল অথবা 300 ফিট। এগুলো হচ্ছে প্লেন ল্যান্ড। প্লেন ল্যান্ড। আমাদের কিছু অ্যাথলেট খাগড়াছড়ি গিয়েছিল পাহাড়ে হ্যাঁ, ট্রেনিং করতে, হ্যাঁ, বাট আমার ফ্যামিলি এবং বাচ্চা ছোট, এই কারণে আমি ঢাকার বাইরে যেতে পারিনি। বাট পাহাড়ের এক্সপিরিয়েন্সটা ডিফিকাল্ট, মানে ডিফারেন্ট। তুমি সমতলে যতই সাইকেল চালাও, পাহাড়ে যখন যাবা মানে তোমার প্যাডেল ঘুরবেই না। তেমন দেখো না গাড়ি কত ম্যানুয়ালি গিয়ারে ওঠা, এরকম আর কি। প্যাডেল ঘুরেই না। তো এটা করতে অনেক কষ্ট হয়েছে, মনে হচ্ছে যে কুচ করে ফেলি। মাল্টিপল টাইম থামছি, ক্র্যাম্প খাচ্ছি। সো সাইক্লিং পার্টটা আসলে খুবই কঠিন ছিল। খুবই মালয়েশিয়ায় এত কঠিন ছিল না, বাট ফ্রান্সে খুবই কঠিন ছিল। সো আয়রনম্যানটা আসলে একটি হিলি এরিয়াতে হয়, যেটা বললাম আইল্যান্ড কান্ট্রিতে হয়, যাতে করে সমুদ্রটা থাকে, সমুদ্র পাহাড়ি এরিয়াতে ইয়ে করলে তারপর রানটা একটু মনে হয় ফ্ল্যাটে হয়, বাট সাইক্লিংটা বেশিরভাগই হিলি এরিয়াতে হয়। আচ্ছা। সো সাইক্লিং 180 কিলো করার জন্য আসলে ট্রিমেন্ডাস ট্রেনিং দরকার। আমি ট্রেনিং পার্টটাতে আসবো। সো আয়রনম্যানের যদি সবচেয়ে কঠিন পার্ট বলে আমি বলবো সাইক্লিংটা। সাইক্লিং। অনেকেই সাঁতারটাকে মনে করে, বাট সাঁতারটা আসলে প্র্যাকটিস করলে ইজি। যেহেতু শুরুতে শুরু হয়, দূরত্বটাও 4 কিলো। বাট সাইক্লিংটা ইজ মানে বিগ। তারপরে সাইক্লিং এ যদি তুমি ধ্বংস হয়ে যাও, 42 কিলো আবার দৌড়। আবার দৌড়। সো পুরা যদি তুমি ড্রেন আউট হয়ে যাও, দৌড়টা আর শেষ করতে পারবে না। সো এইজন্য সাইক্লিংটা ট্রিকি। মাঝখানে তো অনেক বড়, অনেক সময় নিয়ে ইউ নিড গুড ট্রেনিং ফর দ্যাট। বুঝতে তো পেরেছি। ওইটা আর এখন যদি একটু আপনার আয়রন ম্যানের তো গল্পটা শুনলাম, শুরুর গল্পটা। এখন একদম অভিজ্ঞতাগুলাতেই আসি। একটু অভিজ্ঞতা কিছু যদিও শেয়ার করেছেন আমাদের সাথে যে কিভাবে কি হলো। একটা আয়রন ম্যানের আগে পরে টোটাল আপনার যে প্রিপারেশনের ব্যাপারটা, এরপর ওখানে গিয়ে একটা আপনি দিচ্ছেন কাট অফ টাইম থাকে। রাইট। এরপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা, মানে পুরো জায়গাটা, পুরো জার্নিটা তো একটা আসলে মানে হ্যাঁ, জাস্ট হ্যাঁ, হচ্ছে একটা মানে অ্যাডভেঞ্চারের একটা বিশাল একটা Right. উপকরণ মনে হয় রসদ। সো আয়রনম্যানে আমি যেটা বললাম যে হুট করে কেউ রেজিস্ট্রেশন করে চলে গেল, এরকম হবে না। হবে না। রানিং ইভেন্টে এটা হয়। তুমি ধরো মনে হলো কালকে আমি হাতির ঝিলে একটা হাফ ম্যারাথন দিব। 2-3 মাস প্রিপারেশন নিয়ে চলে গেলা। হাইটা হইলেও শেষ করতে পারবা। সমস্যা নাই। আয়রনম্যানে যেটা দরকার সেটা হচ্ছে ট্রিমেন্ডাস ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং। কারণ তোমাকে উইকলি ৩ টা স্পোর্ট মিলিয়ে তোমাকে ধরো ১৫-১৬ ঘন্টা ট্রেনিং করতে হবে। সো ১৫-১৬ ঘন্টা ম্যানেজ করা, হ্যান্ডেলিং ফ্যামিলি, জব, জব। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি মনে করি। কেউ যদি এই জিনিসটা ম্যানেজ করতে পারে, তাহলে আগে তোমার কিছু বেসিক লাগবে যে আমি আসলে একটা হাফ ম্যারাথন দিতে পারি বা ৩০ কিলো দৌড়াতে পারি। আমি সাঁতারটা টেকনিক ওয়াইজ পারি। আমি সাইক্লিং ১০০ কিলো করতে পারি। এই বেসিক গুলা হওয়ার পর দেন ইউ শুড ডাইভ ইনটু আয়রনম্যান। মানে আয়রনম্যান করে ফেললাম, তারপর আমি এখনো সাঁতার শিখতেছি। হাফ আয়রনম্যানের জন্য ঠিক আছে, যেটা অর্ধেক। বাট ফুল আয়রনম্যানের জন্য আসলে ইউ নিড দ্যাট কাইন্ড অফ বেসিক্স, দ্যাট কাইন্ড অফ এন্ডুরেন্স। এন্ডুরেন্সটা কেন কি? মানে তোমার পা কতক্ষণ চলবে, এই যে বডি কতক্ষণ কতক্ষণ চলবে, এই বডিটাকে ফিট করা, এটার জন্য লটস অফ ১-১.৫ বছরের একটা জার্নি মিনিমাম দরকার।
এর আগে। হ্যাঁ, এর আগে। সো এই জার্নিটা শুরু হয়, যেমন আমি ব্লেসড ছিলাম কারণ আমি রানিং করতাম প্রচুর। সো আমার ফিটনেস ছিল। কেউ হয়তো সাইক্লিং করতে পারে, সে ফিটনেস ছিল। কেউ ব্যাডমিন্টন খেলে, সেও ফিট থাকতে পারে। আমার কথা, তোমার একটা বেসিক ফিটনেস আগে দরকার বিফোর রেজিস্টারিং এ ফুল আয়রনম্যান। সো আমি যদি বলি আমার মালয়েশিয়ার এক্সপেরিয়েন্সটা বলি। সো ২০২২ এর নভেম্বরে আমরা করেছি। সো এর আগে আমরা কিন্তু, আমি যেটা বললাম, এর আগে আমি মোটামুটি সাইক্লিং, রানিং, সুইমিং করে ফেলেছি। ওইটা কিন্তু তো ৩ আপনার হ্যাঁ, একদম শুরুর ফার্স্ট দিকে হ্যাঁ। ফার্স্ট। সো ৩ টা মিলে যে করতে হবে, তখন আমি ৬ মাসের একটা রিগোরাস ট্রেনিং প্ল্যানে গেলাম। মানে একসাথে মিলে করার জন্য। একসাথে মিলে করা। তখন আমি ৬ মাসের একটা ব্লক তৈরি করলাম। হুম, আমি একটা ইউজ করতাম, ও হাউস সিস্টেম। হুম, হুম, তো এটা খুবই ভালো। ওইখানে গেলে মূলত এটা সাইক্লিং এর জন্য, মানে ইনডোর সাইক্লিং এর জন্য। সাইক্লিংটা তো আমাদের ঢাকায় ফ্রাইডে ছাড়া আর কোনো রোড নাই। না। খুব ডিফিকাল্ট। সো ওইখানে ইনডোর সাইক্লিং এর জন্য এটা আমি যখন রেজিস্টার সাবস্ক্রাইব করি, তো এটা মাসে মনে হয় ৳১২০০-১৩০০ লাগে আরকি। হুম, হুম, সো এইখানেও একটা প্ল্যান দেয় ও, যে হুম, তুমি কবে, কবে সুইমিং করবা, কবে সাইক্লিং করবা, ২ টা মিলিয়ে কবে করবা। সাইক্লিং এর পরে রানিং, এটাও প্র্যাকটিস করতে হয়। সো ওই জিনিসটা আমাকে হেল্প করছে, ট্রেনিং ব্লকটা। অ্যান্ড ফিন্যান্সিয়ালি ইটস অলসো এক্সহস্টিভ। ইউ নিড হ্যাঁ, গুড এটাতে সাইকেল, আমি আসতাম পরে। you need হুম, good shoe, you হুম, need good nutrition, হুম, 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 মানে লটস অফ থিংস। মানে হুম, আয়রনম্যানে যখন আমরা ব্যাগগুলা প্রিপেয়ার করি, তুমি হুম, হুম, ইকুইপমেন্ট দেখে অবাক হয়ে যাবে, এত হুম, কিছু লাগে। হুম, হুম, সো ভালো একটা ট্রাই স্যুট দরকার। হুম, হুম, সমস্ত কিছু আমাদের বাইরে থেকে আনতে হয়, কারণ এটা তো আমাদের দেশে পপুলার না। সমস্ত কিছু বাইরে থেকে আনতে হয়। সো সবকিছু মিলিয়ে একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে তোমার ট্রেনিং টাইম, একটা হচ্ছে ফাইন্যান্স। সবকিছু মিলিয়ে ইট মেক্স ইউ এ নিউ হিউম্যান। হুম, কেউ হুম, যদি হুম। মনে করে যে না, এটা একটা জাস্ট খেলার জন্য খেলা না। এইটা আমাদের, ধরো একটা, আমি কেউ কারণে পিকে গেলাম। পিকে গেলে তো গেলাম। বাট জার্নিটা কিন্তু সবচেয়ে মজার। জার্নিটাই বন্ধু-বান্ধব সবচেয়ে মিলে আমরা মজার। যখন বাসে উঠলাম, সেটাই। মজা করলাম। জার্নিটা হুম। কিন্তু পাহাড়ে তো উঠতেই পাহাড়ে হয় তো বা উঠতে উঠে হয়। যায়। কিন্তু উঠার পর তো আর উঠার কিছু নাই। ওর কিছু নাই। বাট এই আয়রনম্যানটা আমার কাছে এরকম একটা পিক জয় করার মতো। জার্নিটা হচ্ছে সবচেয়ে জার্নিটা মজার। সবচেয়ে মজার। তুমি লটস অফ নিউ মানুষের সাথে পরিচিত পরিষ্কার হবে। পাবেন। তুমি আজকে সুইমিং করে অফিসে যাবা, হুম, কিভাবে ম্যানেজ করবা টাইমটা? বাচ্চারা একটা স্কুলে যেতে হবে। হুম, 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 এর মধ্যে আমি সাইক্লিংটা কিভাবে করব? এর হুম, মধ্যে আমি সন্ধ্যার পরে রানিংটা কিভাবে করব? কারণ প্রতিদিন তোমাকে ২ টা স্পোর্ট ম্যানেজ করতে হবে। হুম, ৩ টা স্পোর্ট তো প্রতিদিন ৬-৭ টা সেশন থাকে। হুম, সো আ ইন টোটাল ধরো ৪ টা করে বলি সেশন, তাহলে ৩ ৪ ১২ টা সেশন। হুম, তার মানে সপ্তাহে ২ বার প্রতিদিন ২ বার করে তোমাকে কিছু একটা করতে হয়। এর মধ্যে আবার জিমের সেশন থাকে। হুম, হুম, সো দেখা যাচ্ছে যে সকালে একটা করলা, বিকালের একটা। সো অনেক ট্রিকি হইতে হয়। বন্ধুদের সাথে ঘুরতে গেলা, এর মধ্যে তুমি সকালে করে ফেললা হুম, কিছু হুম, একটা। হুম। ফ্যামিলি ট্রিপ দিলা, হোটেলে তুমি ট্রেডমিলে দৌড়ায় ফেললা। মানে পুরা জিনিসটা মাথার মধ্যে ঘুরতে থাকে যে কিভাবে আমি করব। কিভাবে সো টাইম ম্যানেজ এই যে টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, তারপরে লটস অফ ব্লক আসবে, যে মনে হচ্ছে পারতেছি না, এটা আমার দ্বারা সম্ভব হুম, না। সো এই জিনিসগুলা হিউম্যান কোয়ালিটিতে অনেক কিছু এড করে, যেটা তোমার পার্সোনাল লাইফেও ভ্যালু এড করে। খুবই 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 সো শিক্ষণীয় একটা আমার ব্যাপার। কাছে, আমি কিন্তু কখনোই এরকম হতে চাই না যে আমি স্পোর্টসম্যান হয়ে যাবো, আয়রন হয়ে যাবো। আমি কেন করতেছি? আমার ভালো লাগার জন্য। চাকরি, হুম, ফ্যামিলি, এগুলো তো আছেই, বোরিং হয়ে যায়। তাই হুম, না? হুম। হিউম্যান লাইফ, ইউ নিড নিউ থিংস। নিউ এইজন্যই থিংস তো মানুষ সবকিছু করে। সবকিছু করে। সো আয়রন ম্যানটা আমার ওই দৃষ্টি থেকেই করা। আমি কখনো এটাকে প্রেশার হিসেবে নেই নাই। প্রেশার হিসেবে নিলেও কি, ইউ বার্ন আউট। যে লাইফে একটা স্ট্রেস, আবার হুম। তুমি খেলাধুলা নিয়ে আরেক স্ট্রেস আর নিচ্ছ। স্ট্রেস নিচ্ছে। অনেকেই দেখি নতুন যারা আছে, এরা খুব স্ট্রেসড হয়ে যায়। হুম, আমাকে হুম, ভালো করতে হবে, ফার্স্ট হুম, হইতে হবে, সেকেন্ড হইতে হবে। কারণ আমরা তো সারা জীবন হুম, যেহেতু বইটা পড়ছি, হুম, বুঝতেছি আমাদের হুম, ব্যাকগ্রাউন্ডে এরকম স্ট্রেস দিয়ে হুম, আসছে। স্ট্রেস নিয়ে সবসময় আসে। এক্সপেকটেশন। হুম, তো খেলাধুলাটার মাঝখানে আমি আর ওই ধরনের স্ট্রেস এড করতে চাই না। যেমন আমি এখনো দৌড়াই, আজকেও দুপুরে দৌড়াইছি। হুম, ভাল লাগে আমার। সো হুম, এইটাতে এমন কোনো ইয়ে নাই যে আমাকে ভালো করতে হবে, আমাকে মানুষকে দেখাইতে হবে। হুম, যেমন আমি এজ অ্যান আয়রন ম্যান, আমার পেজ বা এতে বলা আমার খুবই মিনিমাল হুম, অ্যাক্টিভিটি। হুম, অনেকে হুম, চেনেও না। হুম, সো এর চেয়ে দেখো নতুন যারা আসছে আর অনেক পপুলার। বিকজ আই লাইক দ্যাট হুম, দিস ইজ মাই থিং। হুম, আমি আমার মতো করে রাখি। এটা হুম, আমার হুম, ভালো লাগে। সো হুম, ভালো হুম, লাগাটা রাখতে হবে আরকি। হুম, 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 সো জার্নিটা আমি যেটা বললাম, যে একটা বেসিক ফিটনেস তোমার আগে দরকার হুম, ১-১.৫ বছরের। হুম, তারপর একটা হাফ হুম, আয়রনম্যান করলা, একটা ২ হুম, টা। তারপরে ফুলটা করলা। দ্যাট হুম, ইজ হুম, বেসিক। কারণ হুম, হয় কি, একবার হুম, ফুল আয়রনম্যান করে ফেললে অনেকে আবার হুম, ডিমোটিভেট হয়ে যায়। আরে সব হুম, তো করে ফেলাইছে, এখন কি? হুম, হুম, হয় না? যে অনেক সময় যে হুম, চাকরিতে আমার এই পোস্টে হুম, যাওয়ার কথা। হয়ে হুম, গেলে দেখবা যে হতাশ হয়ে যাচ্ছে। হুম, হুম, তো হুম, জার্নিটা যত বড় করা যায়, তত তুমি এনজয় করবা, তত মানুষের সাথে ঘুরবা, হুম, হুম, পরিচয় হুম, হয়ে যাবা, নতুন, নতুন জি। ট্র্যাকে যাবা। সো এই জার্নিটাকে এনজয় করতে হবে আরকি। জার্নিটা ডেফিনিটলি টাফ, ডেফিনিটলি রিগোরাস টাইমিং দরকার, ইয়ে দরকার, বাট ইটস ম্যানেজেবল। যেহেতু আমরা চাকরি করে, ফুল টাইম হুম। চাকরি করে, বাচ্চাদের স্কুল ম্যানেজ করে করতেছি। সো ইটস ডুয়েবল, বাট ইউ নিড প্রপার প্ল্যানিং, যে কিভাবে কি করব। তো হুট আপনি করে তো অনেকটুকু প্রিপারেশন এর কথা বলেই ফেললেন যে আপনার মেন্টাল একটা প্রিপারেশন লাগবে, হুম, ফিজিক্যাল একটা প্রিপারেশন। এখন কেউ যদি ধরেন আমার কথা যদি বলি, ধরেন আমার খুব বেশি আ সাইক্লিং এর অভিজ্ঞতা নাই বা সাঁতারের কম হুম। অভিজ্ঞতা বা সাঁতার ইনফেক্ট আমি খুব বেশি পারিও না। হয়তো হাঁটাহাঁটি করি মাঝে, মাঝে টুকটাক। বাট ধরেন এরকম একজন একদম নতুন এদেরকে আসলে শুরুতে মোটিভেট করার জন্য আপনি কি বলবেন এরকম একজনকে? এখন আমাদের দেশে
কিছু কিছু ট্রায়াথলন ইভেন্ট হচ্ছে। হুম। সো ওইগুলো একটা গুড অপরচুনিটি। নিজের দেশে ট্রায়াথলন ইভেন্ট হওয়া মানে যেমন কয়েকদিন আগে আর্মি একটা ইভেন্ট করেছে কক্সবাজারে। হুম, হুম, খুবই ছোট, হয়তো ৭০০ মিটার সুইম, ২০ হুম। কিলো সাইক্লিং, ৫ কিলো দৌড়। খুবই হুম, ছোট, বাট হুম। এই ছোট ইভেন্টটার মধ্যে অনেকে ২০০ জন রেজিস্ট্রেশন করছে, অনেকেই আচ্ছা। করছে। হয়তো যার একটা ভাঙাচোরা সাইকেল আছে এটা নিয়ে করে ফেলছে। এই ছোট ইভেন্টগুলা পার্টিসিপেট করাটা হচ্ছে ইম্পোর্টেন্ট। যে ফরম্যাটটা কি? আমাকে ফরম্যাটটা বোঝাও। তুমি যখন একটা পরীক্ষা দিতে চাইবা, তোমার তো বুঝতে হবে যে কোয়েশ্চেনের ফরম্যাটটা কি। এক্সাক্টলি। এই ফরম্যাটটা বুঝলে দেন তুমি প্রিপারেশন নিতে পারো। সো আমি যদি বলব যে আপনি যেকোনো একটা স্পোর্টস দিয়ে আগে শুরু করেন। ৩ টা হুম। স্পোর্টস অনেক সময় শুরু করতে হলে কি মানে ভেবাচাকা খেয়ে যাচ্ছে। কোনটাতে হুম। টাইম দেব, কি দেব? কারণ সবাই তো ব্যস্ত অনেক। সবাই। সো আয়রনম্যান শুরু করতে গেলে ১ম এ আমি রানিংটা যেহেতু আমার দেশে খুব পপুলার, খুবই ইজি। প্রতি সপ্তাহে ইভেন্ট হচ্ছে এখন। হাতিরঝিলে প্রতি শুক্রবার তুমি গেলে দেখবে ইভেন্ট হচ্ছে। ইভেন্ট হচ্ছে। আমি বলব যে রানিংটা দিয়ে শুরু করার জন্য, রানিংটার একটা বেনিফিট হচ্ছে যে কেউ যদি ওয়েট বেশি থাকে, এটা কমাইতে ফেলে। সো ফিট করে আরকি। রানিংটা খুব দ্রুত ফিট করে ফেলে এবং খুব ইজি, ম্যানেজেবল। জুতা এক জোড়া থাকলেই বের হয়ে যেতে বেরিয়ে পারবা। যেতে পারবেন। বাসার আশেপাশে দৌড়াতে পারবা। মানে ইউ ডোন্ট নিড দোজ কাইন্ড অফ অ্যাক্সেসরিজ। সাইক্লিং দিয়ে শুরু করলে ডিমোটিভেট হয়ে যেতে পারে, কারণ সাইক্লিং ইজ ট্যাক্স হেভি। অনেক ট্যাগ লাগে। অনেক হুম। বাইক মিটার লাগবে, জুতা লাগবে, স্পেশাল মানে হুম। অনেক কিছু লাগে সাইক্লিং এর বা জন্য। গিয়ার লাগে অনেক আমি যদি সময়। এক্সাম্পল দেই, আমি যখন শুক্রবার সাইক্লিং করতে বেরোই, আগের রাত থেকে আমার প্রিপারেশন নিতে হয়। সাইকেলের হাওয়া দিতে হয়, হুম, হুম, তারপরে হুম, লুপ করতে হয়, হুম, সাইকেলটাকে রেডি করতে হয়। হুম। দেন অনেক রেডি হওয়ার জন্য আমার জামা কাপড়, হাতের গ্লোভস, হেলমেট, বাইক মিটার, মিটার। লটস অফ থিংস। মানে তোমার রেডি হওয়ার জন্য ১ ঘন্টা অনেক চলে গিয়ার যাচ্ছে। মানে অনেক অনেক গিয়ার। কিছু। হ্যাঁ। তারপরে ফুড, নিউট্রিশন প্রপার হুম। খায়া বেরোতে হয়। অন দ্য কন্ট্রাস্ট রানিং ৫ মিনিট লাগে আমার রেডি হতে। এমন সমস্যা আমি জাস্ট বাসায় গেছি, জাস্ট ড্রেসটা ব্যাগটা চেঞ্জ রেখেই করছি, ব্যাগ জুতা পরে জুতা বেরিয়ে পরে, গেছেন। জুতা পরে বেরিয়ে গেছি। বেরিয়ে মানে গেছেন। খুবই ইকোনমিক। হুম। ইকোনমি আছে না? হ্যাঁ, হ্যাঁ। ১ ঘন্টা রানের জন্য ১ ঘন্টা ২০ মিনিট তোমার অপচয় হচ্ছে, মানে লাগতেছে। লাগছে। সো এক্সাক্টলি। বাট সাইক্লিং এর জন্য প্রচুর। সাইক্লিং এ আসে আবার সো যারা শুরু করতে চায় আমি বলব রানিংটা দিয়ে শুরু করা। রানিংটা দিয়ে শুরু করার পর একটা ফিটনেস আসলো। দেন আপনি একটা মোটামুটি ধরনের রোড বাইক নিলেন। রোড বাইক হলে হয় কি, কারণ সাইক্লিংটা তো অনেক দূরত্ব বেশি। এমটিবি দিয়ে খুব, মাউন্টেন বাইকিং দিয়ে খুব টাফ হয়ে যায়। একটা রোড বাইক নিলেন, নিয়ে কিছু চালাইলেন আশেপাশে, শুক্রবার বা শনিবার একটু আশেপাশে চালাইলেন, বন্ধু-বান্ধবের সাথে চালাইলেন, গ্রুপের সাথে চালাইলেন। প্রচুর গ্রুপ আছে ঢাকায় এখন। ঢাকার বাইরে একটু হুম, ডিফিকাল্ট, বাট হুম, ঢাকায় যারা আছে প্রচুর গ্রুপ আছে। হুম। সাইক্লিংটা শুরু করে ফেললেন। ট্রিকি পার্ট হচ্ছে সুইমিংটা। সুইমিংটার যেহেতু ফেসিলিটি কম, কম। সুইমিং পুল চাইলেই কম, তো আমরা চাইলেই করতে করা পারি না। যায় না। সো এইটা একটু নিজের মতো করে আমার আশেপাশে কোন সুইমিং পুলটা আছে, আশেপাশে কারা আছে, আশেপাশে পুকুর থাকতে পারে, বড় ভাই থাকতে পারে যে সুইমিং করে। তার সাথে করে সুইমিংটা একটু সময় নিয়ে সো এইভাবে আমি বলব যাইতে। সো সুইমিংটা আবার শরীরের উপর প্রেশার কমায়। এটা একটা রিল্যাক্সিং। হুম, অনেকে সুইমিং কিন্তু রিল্যাক্স করার জন্য সুইমিং সুইমিং করে। করে। সো আপনি যখন রানিংটা করলেন, সাইক্লিংটা করলেন, স্ট্রেস হয়ে যাচ্ছে, হুম, সুইমিংটাকে জাস্ট একটা রিল্যাক্সিং হুম, স্পোর্টস হিসেবে হুম। নিলেন। বাট প্রপার টেকনিকটা জানতে হবে, গ্রামারটা জানতে হবে। জানলে তারপর আস্তে, আস্তে সুইমিং এর ডিসট্যান্স বাড়াইলেন, ডিউরেশন বাড়াইলেন। দেন ৩ টা মিলে আস্তে, আস্তে একটু প্র্যাকটিস করলেন। ছোট, ছোট ইভেন্ট করলেন। তারপর হয় আমাদের আশেপাশে সবচেয়ে ভালো হচ্ছে মালয়েশিয়া, লাঙ্কাউই, এখানে একটা ইভেন্ট করলেন, বা থাইল্যান্ডে হয়। হুম। এশিয়ার কান্ট্রি এশিয়া গুলাতে। কান্ট্রি গুলো। যেহেতু খরচের ব্যাপার আছে, ভিসার হুম। ব্যাপার আছে। হ্যাঁ। সো হাফ আয়রনম্যান যেটা। হাফ বলতে আমাদের সবকিছুই ফুলের যেটা হাফ, যেমন ১.৯, অর্ধেক ১.৯। তারপরে আ ওদিকে ২১ কিলোমিটার। ৯০ কিলো হুম। সাইক্লিং, ২১ আর কিলোমিটার। ২১ সো এটা কিলোমিটার। দিয়ে শুরু করে। ইটস এ গুড রেস। অনেকে এটা দিয়ে শুরু করার পর ২ টা ৩ টা করার পর ফুলটা করে। সো দ্যাটস দ্য জার্নি আরকি। বুঝতে সো পেরেছি। এইভাবে শুরু করলে বেটার। আর আর্থিক ব্যাপারটাতে একটু আসতে চাচ্ছিলাম। এটা নিয়ে অনেকের আগ্রহ থাকতে পারে যে হ্যাঁ, হ্যাঁ, এটা মানে বেশ ডেফিনিটলি। কস্টলি অনেক কিছুই আপনার বাইরে যাওয়া। আপনি নিজে কিভাবে ম্যানেজ করেছেন এই পুরা জিনিসটা এবং হুম। মানে যারা নতুন আসতে চায় বা যারা করেছে, যারা করে বা যারা এখানে আসলে প্র্যাকটিসটা কিরকম? মানে এখানে আসলে মানে কোন স্পন্সরশিপ বা এরকম কিছু কি আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এইটা আমাদের বললাম যে আমাদের ক্রিকেট, ফুটবল ছাড়া বাকি স্পোর্টস গুলাকে আমরা স্পোর্টস হিসেবেই ধরি না। তুমি যদি সেটাই। এখনো সাইকেল চালাও, সবাই মনে হুম, করে হয়তো কোথাও কাজে যাচ্ছে, হুম, বা মানে হুম। সাইকেল যে একটা স্পোর্টস, স্পোর্টস, হ্যাঁ। সাইকেল এইটাই। কিন্তু অলিম্পিক স্পোর্টস এবং অলিম্পিকের সবচেয়ে সাইক্লিং বিশাল। বিশাল একটা ইউরোপে স্পোর্টস। একটা সাইক্লিং এটা মানে ইজ একটা লাইক গড। ট্যুর সাইকেল ডি ফ্রান্স, বা হুম, এটা সাইক্লিং ইজ বিশাল, লাইক বিশাল। বিশাল স্পোর্টস। এটা ট্যুর এস্টাবলিশড। ডি ফ্রান্স আমরা ছোটকাল থেকে আমি দেখে আসছি। ছোটকাল আমি থেকে খুবই দেখে ফলো এসেছি। করতাম। এখন আমিও ফলো করি। হ্যাঁ। বাট আমাদের দেশে এটা আসলে আসে না। হুম, হুম, ইন্ডিয়াতেও এখন ভালো পপুলার। হুম, বাট আমাদের দেশ সামহাউ অন্য যে স্পোর্টস গুলাতে খুবই পেছানো, এবং সামাজিক স্বীকৃতিও নাই। জি। যেই কারণে হচ্ছে কি আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে ওঠে নাই। তোমার দেশে যখন একটা জিনিস খুব পপুলার হবে, তুমি খুব কম দামে জিনিসটা পাবা। কারণ সবাই ইউজ করতেছে। এক্সাক্টলি। ফুটবলের একটা জার্সি কপি হোক বা ইয়ে হোক, তুমি কিন্তু পেয়ে যাবা। কিন্তু সাইক্লিং এর একটা জার্সি পেতে হলে তোমাকে AliExpress বা অন্যান্য জিনিস দিয়ে আনতে হবে। যে কারণে আমাদের ইকোসিস্টেমটা নাই। আমাদের এইজন্য কস্টলি। ট্রায়াথলন আরো কস্টলি, কারণ কি ৩ টা স্পোর্টস। ৩ টা স্পোর্টস এর জন্য তোমার নিউট্রিশন লাগবে। তোমার ফ্যামিলি ব্যাকআপ অনেক কিছু লাগবে যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং যেটা বললাম যে সুইমিং শেখার জন্য হয়তো পুল অ্যাক্সেস লাগবে। সেইখানে ফি এর ব্যাপার আছে। এবং প্রত্যেকটা স্পোর্টস এর আলাদা, আলাদা রিকোয়ারমেন্ট আছে। রানিং এর জন্য ভালো জুতা লাগবে, শর্টস লাগবে, ঘড়ি লাগবে।
তারপরে সাইক্লিং এর জন্য তো বললাম, সাইক্লিং এ সবচেয়ে বেশি খরচ। সো ওইখানে অনেক এখন যে করতে চায় দেখা যাচ্ছে যে অনেক টাকা আছে সে তার মতো করে কিনবে। সে ১০ লাখ টাকার সাইকেল কিনবে, সে ৩০,০০০ টাকার জুতা কিনবে, সে সবকিছু ভালো কিনবে। হি ক্যান অ্যাফোর্ড ইট, নো ইস্যু। বাট আমাকে যদি করতে হয় আমি কি এটা দিয়ে করব? যেমন আমি ফ্রান্সের আয়রনম্যান করছি খুবই মিনিমাল কস্ট। বিকজ আমার কিছু ফিন্যান্সিয়াল রেস্ট্রিকশন ছিল। আমার যে রোড বাইক খুবই মিনিমাল। তো ওইটা দিয়েই করছি। সবকিছু আমি ওইটাতেও আমার মতো করে ফেলছি। কারণ আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল। স্পন্সর ছিল না। হুম। বাট যার ফিন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে বা স্পন্সর আছে সে সেইভাবে ব্যয় করবে। সো জিনিসটা কি? চাইলে আমি একটা রেইসেই শুধু ১০ লাখ টাকাও খরচ করতে পারি। আবার ওই রেসটাও ৩ লাখ টাকা করতে আমি পারেন। করতে পারি। সো বাট দেয়ার ইজ আ অপশনস। এখন যারা নতুন আসবে বা যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা কি করবে? সো বেশিরভাগ আমি এখন যারা দেখতেছি কোনো না কোনোভাবে স্পন্সর ম্যানেজ করতেছে। ব্যাপারটা ইজি না, ডিফিকাল্ট বাট তোমার যদি মনে হয় না আমি ম্যানেজ করব, এটা করা যায়। অনেক বড় ভাই ক্রাউড ফান্ডিং করে। ক্রাউড ১০ ফান্ডিং জন করছে, মিলে ১০ দিচ্ছে জন মিলে যে দিচ্ছে। ভাই আমি ৫,০০০ টাকা দিলাম। ৫,০০০ ভাই টাকা তো দিলাম। আমি তোমার জুতাটা স্পন্সর করলাম। ডিজিটাল সো এইভাবেই সবাই আগাচ্ছে। বাট ইউ নিড টু নক দ্য ডোর। আমাকে যেতে হবে। তুমি যদি মনে করে থাকো যে না আমি আয়রনম্যান করতেছি, মানুষজন এসে আমাকে স্পন্সর করবে, দ্যাট উইল না, নট না, হ্যাপেন। না। কারণ এই জিনিসটাই জানে না মানুষজন। ফুটেজ যেহেতু নাই, এত যেহেতু পপুলার না, সো এইখানে আসলে স্পন্সর আমাদের শুধু ২-১ জন ট্রায়াথলিন পাচ্ছে যে রেগুলার। বাট বাকি সব ট্রায়াথলেটই কিন্তু এইভাবে ম্যানেজ করতেছে যে কোথাও না কোথাও গিয়ে গেছে। তো আমারটা যদি বলি আমি ১ম আয়রনম্যান যেটা মানুষে করছি নিজের ইয়েতেই করছি। যেহেতু আমি চাকরি করি মোটামুটি ইয়ে আছে। সো সবচেয়ে খরচ যেটা যাই বললাম সাইক্লিং এ। একটা সাইক্লিং এ। ১ম এ ভালো সাইক্লিং কিনতে হবে। হুম। সো ওইটা মিনিমাম ২-২.৫ লাখ টাকা লেগে যায় একটা হুম, সাইক্লিং। হুম। তারপর সাইক্লিং এর অনেক ইকুইপমেন্ট দরকার হয়। যেমন হ্যাঁ, বাইক হ্যাঁ। মিটার বললাম, হার্ট রেট হার্ট রেট। হার্ট রেট কিনতে হয়, হেলমেট লাগে, গ্লগলস, গ্লোভস। সো সাইক্লিং এর ইনভেস্টমেন্টটা ধীরে যদি কেউ করে ফেলে যে আস্তে করব। সবকিছু একসাথে করতে গেলে অনেক প্রেশার পড়ে যাবে। তো দেখা যাবে সাইক্লিং এর একটা ইকুইপমেন্ট আমি ২ মাসে কিনলাম, পরের ২ মাসে আরেকটা কিনলাম। এইভাবে একুমুলেট করতে হবে। সেজন্য বললাম যে যারা শুরু করতে চায় আস্তে করতে হবে। তাহলে কারণ ইকুইপমেন্ট গুলো কিন্তু এমন না যে প্রতি বছরই কিনতে হবে। একবার এক জায়গায় ভালো হেলমেট কিনলে এটা অনেকদিন যায়। ভালো গ্লোভস কিনলে অনেকদিন যায়। সো ইকুইপমেন্ট গুলো আস্তে প্ল্যান করে কিছু টাকা সেভ করে এভাবে কিনা যায়। এবং অনেক সময় ইউজড সেকেন্ড হ্যান্ড ও পাওয়া যায়। একজন ভালো ট্রায়াথলেট ইউজ করতেছে সে আর এটা লাগতেছে না। তখন দেখা যায় Facebook এ পোস্ট দিচ্ছে তুমি এটা নিয়ে নিলা। হ্যাঁ? এরকম আমিও নিছি যে ভাই আমাকে দিয়ে দেন। eBay আছে। eBay তে অনেক সেকেন্ড হ্যান্ড ইয়ে পাওয়া যায়। সো দেয়ার আর হ্যাকস যে কিভাবে কম করা যায়। কস্টেও জিনিসটা করা যায়। সো বাইরে যাওয়ার ক্ষেত্রে মূল কষ্টটা হয়ে যায় যে ভিসা, ভিসা এয়ারপ্লেন, টিসা, এয়ার ট্রাভেল। সো ফেয়ারও তো ওই আছে। ক্ষেত্রে থাকা খাওয়ার স্পন্সর যদি ব্যাপার। ডিরেক্ট নেওয়া যায় যে আমার হ্যাঁ। থাকা খাওয়া এবং খাওয়া এয়ার খাওয়ার ফেয়ারটা ম্যানেজ করে দেন ম্যানেজ কেউ। করে দেন। সেইটা যদি ড্রাইভ দেওয়া হয় অনেকদিন, এটা হয় কি রেইসের আগের দিন গেলে তুমি পাবা না। রেইস ৬ মাস আগে তখন থেকেই ট্রাই করতে হবে। হুম, সবাইকে হুম, নক হুম। দেওয়া যে সবাইকে কোথায় পাওয়া যায়। জিনিসটা বুঝানো যে হাউ ইট উইল হেল্প মি, হাউ ইট উইল হেল্প হিজ পেজ। কোন একটা পেজ হতে স্পন্সর হুম। করলো। তো এইভাবে ক্রাউড ফান্ডিং বিভিন্ন জায়গায় নক করে নক করে ট্র্যাডিশনাল, অফলাইন বিভিন্ন হুম, ওয়েতে আসলে করা যায়। ম্যানেজ করা যায় আরকি। বাট বুঝতে পারছি। স্টুডেন্টদের জন্য ডেফিনিটলি এটা ডিফিকাল্ট। হুম। বাট চাকরিজীবী যারা করছে এদের জন্য তাদের আমি জন্য মনে করি সম্ভব। প্রায়োরিটাইজ করতে হবে। হয়তো এই বছর একটা ফ্যামিলি ট্যুর দেওয়ার কথা খুব এক্সপেনসিভ। ওইটা না দিয়ে এইটা হচ্ছে না দিয়ে তুমি এইটার সাথে মার্জ সাথে করে মার্জ ফেললা যে করে ফেলা। যাবো ফ্যামিলি একসাথে যাবো। ফ্যামিলি যদি যাওয়া বা যায় এইবার আর দেশে কোনো ট্যুর দিব না, আমি বাইরে একটা ভালো ট্যুর দিব। বাইরে। সো এইভাবে বিভিন্ন প্রায়োরিটির ব্যাপার আছে আরকি। ঠিক আছে, আমরা ভাইয়া অনেকক্ষণ তো কথা বললাম অনেক কিছু নিয়ে। আমরা লাস্টের দিকে মোটামুটি চলে আসছি। আমরা লম্বা একটা সময় আড্ডা দিলাম। আরো অনেক কিছু আসলে আড্ডা দেওয়ার বাকি আছে হ্যাঁ, রানিং নিয়ে। তো ওগুলো অবশ্যই আমরা নেক্সট আরো একদিন কোন একদিন দিব। শিওর। সো শেষ করার আগে জাস্ট আপনার একটা এক্সপেরিয়েন্স বলেন যে যেটা আপনার লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। ছোট একটা মজার কোনো যদি ঘটনা থাকে আপনার আয়রন ম্যানের এই যে এত জায়গায় গেলেন। জাস্ট একটা এক্সপেরিয়েন্স যেটা আপনার কাছে খুব হয়তো কোনো ছোট এক্সপেরিয়েন্স হতে পারে কিন্তু আপনার কাছে খুব সুইট, খুব সুন্দর এবং যেটা আসলে সারা জীবন মনে থাকবে আপনার। ভালো কিছু মানে যেটাকে হোলসাম কিছু যদি আমরা বলতে চাই আরকি। এরকম কি কোনো কিছু আছে কিনা? না, ম ম প্রত্যেকটা ভালো ইভেন্টেই হুম, আসলে হোলসাম। আমি হুম, যেটা বললাম যে আয়রন ম্যানের ইভেন্টটা এত ১৬-১৭ ঘন্টার। সো প্রত প্রত একেকটা ওই দিন তো পুরা দিনেই ব্যস্ত থাকতে হয়। সো পুরা দিনটাই লটস অফ বাইরের অ্যাথলেটরা আসতেছে। আমি যদি ফ্রান্সেরটা বলি কারণ এটা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রচুর দেশের প্রচুর ইয়াদ আছে। মালয়েশিয়াটাতে যেটা হয় যে এশিয়ান অ্যাথলেটরা বেশি আছে। সো আ ফ্রান্সের যে ইয়েটা ছিল আমি দেখতেছি যে আমি সাইক্লিং করতে খুবই স্ট্রাগল করতেছি। পারতেছিই না, উঠতেই পারতেছি না। কিন্তু অনেক এইজড লাইক 60 প্লাস, হুম। 65, 70 ওরা দুমদাম ইজিলি স্মুথ করে উঠে যাচ্ছে। এবং যখন সুইমিং এ জিগাইলাম ওরা বলল যে তার টাইমিং অনেক কম। সো এই যে এইজড লোকদের দেখে মানে ডিফারেন্ট ক্লাস অফ পিপল যারা ফ্যামিলি এরকম সেভাবে আছে কিন্তু অনেক বয়স হইছে বাট ফিট। এই যে ফিটনেসটা যে অনেকদিন ধরে রাখা যায় আমাদের বাঙালিদের কি একটা এই ৫০ এর পরে গেলে বুড়ো হয়ে যায়। বলুন। আর কি মসজিদে যাব নামাজ ৫০ পড়বো, মানে খাবো-দাবো শেষ। অলরেডি অলরেডি জীবন ডান। শেষ। বাট এদেরকে দেখে আমি বলেছি না ইউ ক্যান ইফ ইউ রিমেইন ফিট হুম। ইউ ক্যান টেক ইট মেনি লঙ্গার। এখানে ইউ ক্যান এনজয় লাইফ।
তো আমার কাছে এই জিনিসটা খুব হিট করছে যে তুমি যদি ফিটনেস থাকো থ্রু সাম স্পোর্টস, ইট মাস্ট নট বি আয়রন ম্যান। আমি যেটা বললাম, তুমি টেনিস খেলতে পারো বা ব্যাডমিন্টন খেলতে পারো, অনেক ফুটবল কিছু খেলতে ফুটবল পারো, খেলতে পারে। যে কোনো একটা স্পোর্টস এর মাধ্যমে তুমি যদি কানেক্টেড থাকো কমিউনিটির সাথে এবং লং টাইম ইয়ে করতে পারো, আর এই অভিজ্ঞতাগুলো কাজে দেয় বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন ইভেন্টে গেলে। আমরা হয়তো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকি, তো আমরা আমাদের আউটলুকটা এত ইয়ে হয় না। দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু নিয়ে আমরা ব্যস্ত করি। যখন তুমি এইসব বড়, বড় ইভেন্টে যাবা, ইউ উইল থিংক দ্যাট দেয়ার ইজ অ্যানাদার ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো আয়রন ম্যানের এই ফ্রান্সের অভিজ্ঞতাটা আমাকে খুব ইয়ে করছে যে না, মানে পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু অনেক করার বড় আছে। একটা জায়গা। এবং এই যে এত এইজের লোকজন এত ফিট, এই মেমোরিটা আমাকে খুব ইয়ে করে আরকি, ইন্সপায়ার হেল্প করে করে। আরকি। সামনেও আমি হেল্প করে। আমাদের দেশেও যা আছে অনেক ট্রায়াথলেট এখন এইজের আসতেছে। বাট ওদেরকে নিজের চোখের সামনে দেখছি তো 60 প্লাস 70 প্লাস দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক এইজের। বাট ওদের যে ফিটনেস, ওদের যে ডেডিকেশন, সবকিছু দেখে মানে আমার কাছে ইয়েটা লাগছে। আর মেডিটেরিয়ানে সাঁতার কাটাটা খুবই উপভোগ্য ছিল। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, খুবই সুন্দর, মানে ইউরোপের যেহেতু ইয়ে, সো ওই জিনিসটাও ভালো লাগছে। ঠিক আছে, আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি। আরো অনেক কিছু নিয়ে আসলে আরেকটা আড্ডা দিতে হবে আমার যা মনে হ্যাঁ, হচ্ছে। আমি রানিং নিয়ে আরো অনেকক্ষণ আরো কথা রানিং বলতে নিয়ে পারবো। অনেকক্ষণ প্রত্যেকটা স্পোর্টস নিয়ে আমি আলাদা কিভাবে আমরা ডেভেলপ করতে হয়, অবশ্যই। ট্রেনিংটা নিয়ে আমি একটু বলতে ভুলে গেছি। সো ট্রেনিং এ হার্ট রেট সেন্সরটা খুব কাজে দেয়। আচ্ছা। বিকজ হার্ট রেটটা থাকলে ইউ ক্যান নেও যে হাউ মাচ এফোর্ট আর গিভিং। অনেকে হয় কি নতুন রানিং শুরু করে অনেক এফোর্ট দিয়ে ফেলে, ফিজিক্যালি হয়ে যেতে পারে, মানে কোনো সাইক্লিং চালাচ্ছে অনেক এক্সস্টেড হয়ে যেতে পারে। সো সবগুলা জিনিস চেকের ভিতরে রাখতে হবে, কারণ এটা কিন্তু কোনো ডক্টর সাজেস্ট করতে পারবে না। এটা আপনাকে নিজে অ্যানালাইজ করতে হবে যে আমি কতটুকু এফোর্ট দিচ্ছি, আমার শরীর ঠিক আছে কিনা। সো কারণ 6 মাসের ভিতরে আপনি যদি 2-3 বার অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু আর আপনি রেস করতে পারবেন না। না। আমাদের সবচেয়ে একটা মূল মন্ত্র আছে যে স্টেইং ইনজুরি ফ্রি ইজ দ্য মেইন প্রিন্সিপাল অফ ট্রেনিং। মানে ইনজুরি ফ্রি থাকতে হবে। বুঝতে এইটা পেরেছি। একটা ইটসেলফ প্রিন্সিপাল। আপনি ইনজুরি হয়ে গেলেন, ফুটবলে খেলতে গিয়ে আপনি ইনজুরি হয়ে গেলেন, আপনি তো নামতেই পারবেন না। সো কিভাবে ইনজুরি ফ্রি থাকতে হবে, এইটা একটা সায়েন্স। এবং এখানে লটস অফ টেক্স আছে, হার্ট রেট আছে, তারপরে সাইক্লিং এর যে সফটওয়্যার গুলো বললাম ওইগুলা আছে, কিভাবে কি ইউজ করতে হবে দেখলে বোঝা যায় যে আমার ফিটনেস কি, আমার ফ্যাটিক কি, আমি কি ফ্যাটিকড হয়ে যাচ্ছি কিনা। অনেকে ওভার ট্রেনিং করে, যেমন আর দরকার 16 ঘন্টা 20 ঘন্টা ট্রেনিং করতেছে, তিনটা মিলে ওভার তখন আবার ট্রেনিং করে, রিকভারি টাইম থাকে না। রিকভারি টাইম থাকে না, পরের সপ্তাহেও ইয়ে করে হুম, যাচ্ছে, কলাপস করতেছে। হুম, অনেকে রেসের আগের দিন কলাপস করে ফেলে, হুম, রেসের দিন কলাপস করে ফেলে। সো ওই জিনিসগুলোকে ব্যালেন্স করতে হবে যে এই জিনিসটা আমার, আমি তো শুরুতেই আমি খুব বেশি ইয়ে দিয়ে আমি যেতে পারবো না, কারণ ইউরোপ আমেরিকার যে ফিটনেস, তুমি যদি আরো 5 বছর কাজ করো ওদের লেভেলে যেতে পারবে না। না। আমাদের ট্রায়াথলেটরা এখনো যেতে পারবে না, বিকজ দ্যাটস এ ডিএনএ গ্যাপ আছে, ওরা ছোটবেলা থেকে ট্রেনিং করতেছে। সো আমি যেটা বললাম, ওই স্ট্রেস নেওয়া যাবে না, টেকের হেল্প নিতে হবে, বিভিন্ন বড় ভাই যারা আছে এক্সপেরিয়েন্স, তাদের হেল্প নিতে হবে, নিয়ে কমিউনিটির হেল্প নিতে যে হবে। কমিউনিটির হেল্প নিতে হবে। কমিউনিটির সবচেয়ে ট্রেজার, আই উইল সে দ্যাট সবচেয়ে বড় ট্রেজার হচ্ছে কমিউনিটি। বাংলাদেশে আমাদের বিডি ট্রায়াথলেট একটা কমিউনিটি আছে, খুবই হেল্পফুল। ওই কমিউনিটির হেল্প নিয়ে তুমিও কিভাবে কন্ট্রিবিউট করতে পারো কমিউনিটি থেকে, এবং কমিউনিটিকে কিভাবে তুমি দিতে পারো, দিস ইজ ইম্পর্টেন্ট। এইভাবে আস্তে আস্তে আমাদের এই কমিউনিটিকে বড় করতে হবে আর কি। তো এটা আমি লাস্টে বলতে চাইছিলাম, অবশ্যই, নতুনদের ঠিক জন্য আছে। খুব কাজে লাগবে। থ্যাংক ইউ। অনেক আমরা উপভোগ্য একটা আড্ডা দিলাম, তবে আড্ডাটা শেষ হয়নি। আমরা অবশ্যই ভাইয়ার সঙ্গে সামনে রানিং, সাইক্লিং বা সুইমিং নিয়ে আরো ডিটেইল টিপস এবং ট্রিক্স নিয়ে আরো অনেক কিছু নিয়ে আরো লম্বা সময় আড্ডা দেবো। তবে আজকে যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই গল্পগুলো শুনলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের পেজে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে জানিয়ে দিন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিট অ্যান্ড লিটের চ্যানেল। এবং সামনে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ।